অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। কান্নাকাটি করে আবার জুলাই বিপ্লবীদেরকে ডেকে জুলাইকে আজ বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। এক শ্রেণীর কথা বারবার বলা হচ্ছে, মিডিয়ার এক শ্রেণীর মানুষ এবং বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতি জগতের কিছু চিহ্নিত মুখ জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে। জুলাইয়ের গ্রাফিতির উপর অসম্মানজনক চরম অপমানজনক আচরণ করা হচ্ছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। এই সকল জাতির সাথে তামাশা বিএনপি যদি না বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থা, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ দুইটা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। দুই, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির বলয় প্রভাব, তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে। যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং। এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেস্তের হুর। তো এর মধ্যে নীলুপার খ্যাত। আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাইনা নিবে, আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো পুরাই ঘুরে গেছে ভাই। আমরা ওনাকে ইন্ডিয়ান কি জানি বলতাম, ইন্ডিয়ান পক্ষে, ইন্ডিয়ার পক্ষে, এখন আর বলা যাবে না। নাটক ভাইবেন না, এটা নাটক না ভাই, ঘুরে গেছে, ঘুরে দাঁড়াইছে। যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই, এটাই নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যদি পাকিস্তানে যে কোনো এলাকায়, পাকিস্তানের মনে করেন যে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর, আপনি যে কোনো এলাকায় কাবলি স্যুট পরায়া, মানে পাকিস্তানিরা যেটা পরে ওইটা পরায়া, মাথায় এরকম ক্যাপ ট্যাপ দিয়া যদি ছাইরা দেন, কেউ বলতে পারবে না যে উনি বাঙালি। মাশাল্লাহ, ওনার গায়ের রং যেমন, লম্বাও তেমন, হেয়ার স্টাইলও তেমন, সব কিছু মিলায়া। আর এর মধ্যে আবার উনি হিন্দি জানে, ফার্সি জানে, উর্দু জানে। ওনাকে যদি ছাইরা দেওয়া হয়, কেউ বলতে পারবে না পাকিস্তানি না। হ্যাঁ, সবাই বলবে যে উনি পাকিস্তানি। কেন এই কথাগুলো বলতেছি? ওনাকে দেখলাম পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতেছে। আমেরিকা যে গেল, ওইখানে দেখা হয়েছে। দুজনে যে কথা বলতেছে, দুজনকেই মনে হইতেছে একই দেশের। তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় 1-1.5-2 ইঞ্চি লম্বা হবে। হয়তো দাওয়াতও দিয়ে আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য। এই যে দুজনের একসাথে বসা, এর আগে দৃশ্যটা মনে আছে? যাবার আগে উনি কিন্তু বইলা গেছে দিল্লিতে কবর হইছে, খোঁচা মাইরা গেছে, কিন্তু দিল্লিতে কবর হইছে। এবং এটাও বলছে লুটেরা, খুনি, গুম, হত্যার সাথে জড়িত, নির্লজ্জ, একটু ক্ষমাও চায় না। এই কথাগুলো বলা কাদেরকে বলা? তার মানে কি পার্শ্ববর্তী দেশকে বলা তো, তাই না? ওরাও তো নির্লজ্জ, তাকে জায়গা দিছে, তাদের দেশে এখন আছে, তাদের দিকে ইঙ্গিত করছে। তার মানে কি আওয়ামী লীগ সঙ্গে আপনি ধরে নিতে পারেন, ওনারাও আছে, দাদারাও আছে, দুজনকেই খোঁচা মারছে। তারপরে এই যে পাকিস্তানে একসাথে বসা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, এগুলা দেখা তো ভাই জ্বালা পোড়া শুরু হয়ে যাবে ভাই। অলরেডি হয়ে গেছে। ভারতের টিভিতে দেখলাম এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছে। এতদিন পার করছে আমাদের সেনা প্রধানের দাড়ি নিয়ে, এবং আমাদের যে 2য় ব্যাটালিয়ান চালু হয়েছে, ওইখানে যে 4টা কোম্পানির নাম রাখছে আমাদের 4 খলিফার নামে, সেটা নিয়ে আলোচনা ছিল। এরপরে আলোচনা কি আসলো? ওই যে কালিমা লেখা পতাকা, সাদার উপরে কালো কালি দিয়া কালেমা লেখা পতাকা, এটা ছড়ায় গেছে চারিদিকে। আপনারা জানেন এর মধ্যে অ্যারেস্টও হয়েছে, জঙ্গি জঙ্গি বলা হচ্ছে। এর মধ্যে একজন কুংফু টিচার আছে, মার্শাল আর্ট জানে উনি, কিন্তু ওনার কিছু ভিডিও দেখা গেছে যেগুলোর কার্যকলাপ মোটো আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় নাই। উনি কি ছুরি টুরি হাতে নিয়ে বোমা ফুটাইয়া কি কি জানি বলতেছিল, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে। একেবারে মনে হচ্ছে ভাই ওই যে বিদেশি কোনো জঙ্গি টঙ্গি গ্রুপ, এরকম মনে হচ্ছে। এই ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। কিন্তু এই ব্যাপারটা কেন সামনে আসলো? যে মুহূর্তে ওরা আলোচনা করতেছিল দাড়ি নিয়ে আমাদের সেনাপ্রধানের এবং 4 খলিফা নিয়ে কেন আমরা কোম্পানির নাম দিলাম, এরপরে কেন এই জিনিসটা, এই নাটক, এটা কি নাটক না অন্য কিছু? ওই জঙ্গি ট্যাগটা দিতে পারলে কাদের কাদের লাভ, এটা আমাদের ভাবতে হবে। এটা কিন্তু একটা টিকা থাকার কৌশল। এইভাবে কিন্তু আমরা টিকা থাকতে দেখছি আমাদের শেখ হাসিনা, মানে আমাদের আবাকে এইভাবেই উনি টিকা ছিল। এখন কি ওই নাটকটা আবার আরম্ভ হইলো?
যখনই আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে একটা পরিবর্তন আসলো, তখনই ওই কালিমা লেখা পতাকা এবং এরা কারা, এর পিছনে কাদের হাত, কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে একটু মিলাইয়া দেখেন। হ্যাঁ, জামাতে ইসলাম এবং 11 দলকে বিপদে ফেলার জন্য এই ষড়যন্ত্র, এটা আমার ব্যক্তিগত ধারণা। অতীতে হোলিয়াটিজমের যে নাটকটা হয়েছিল, এরকম নাটক না তো এটা, এরকম হইতে পারে ভাই, কারণ ইসলামের একটা জোয়ার তো আসছে, এটা তো সত্য, তাই না? 5ই আগস্টের পর ইসলামের একটা জোয়ার আসছে বলেই তো ক্যান্টনমেন্টের এই পরিবর্তন, এবং আমাদের দেশের ভিতরেও এই পরিবর্তন, এবং সংসদের ভিতরেও কিন্তু দেখেন কত বড় পরিবর্তন। বিরোধী দল যারা আছে, এই প্রথম তারা বিরোধী দল হইতে পারছে, কম না কিন্তু ভাই, বিশাল বড় একটা দল। এই দলের পরিচয় কি? এই দলের নাম কি? জামাতে ইসলাম। তার মানে ইসলামের জোয়ার তো আসছেই, যার জন্য এসব ষড়যন্ত্র। যাই হোক, এসব ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সাহস বাঙালির আছে তো ভাই। 55 বছর এগুলো মোকাবেলা করে আসছে না, গুম খুন হত্যা মামলা মোকদ্দমা, 55 বছর এগুলো মোকাবেলা করছে তো ভাই, সব দলই করছে, জামাতও করছে, বিএনপিও করছে। সাহস আছে ভাই, এগুলো দিয়ে দাবায় রাখা যাবে না। গুম খুন হত্যা মামলা ফাঁসি এগুলো তো মোকাবেলা করছে জামাত ইসলাম, এগুলো মোকাবেলা কইরা আজ পর্যন্ত টিকা আছে শুধু সততার জন্য। কিন্তু বর্তমান তাদের অবস্থান কি? জুলাই মাস তো চলতেছে, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যখনই ওনারা বাইরে মঞ্চেতে আসে, এই রোদ্রের মধ্যে দাঁড়ায়া বিপ্লবী কথাবার্তা বলে। ওনারা বলে লোহা গরম হইতাছে, আর লোহা যখন গরম হয়ে যায় তখন জনগণ সেটা কিন্তু হাতুড়ি দিয়ে পিটায়া বাঁকা করে দিবে, এই কথা বলতেছে। তার মানে কি? বিপ্লবী কথাবার্তা, কোনো রকম ছাড় দিব না। কিন্তু সংসদের ভিতরে যাই দেখতেছি মিল মহব্বত। হ্যাঁ ভাই, অনেক মিল মহব্বত মনে হইতেছে। এই সংসদ চলতেছে, জামাত ইসলাম গেছে ওইখানে ভদ্রতা শিখাইতে, কিভাবে ভদ্রভাবে বিরোধিতা করতে হয় সেটা শিখাইতে গেছে। আর বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব শিখাইতে গেছে কিভাবে আইন কানুন, এই সংবিধান চলবে, এই সংবিধানে কোথায় কি লেখা আছে, এই সংবিধান অনুযায়ী কিভাবে আমরা আগাইতে পারি। সংবিধানের বাইরে কিছু যাচ্ছে না, পুরো সংবিধান খাওয়াই দিছে, মাথার মধ্যে ঢুকাই দিছে। আর ওনারা কি ঢুকাইছে? ভদ্রতা। এই যে মিল বন্ধন চলতেছে, এটা দেখে এখন একটা বিরাট প্রশ্ন চলে আসে, এটা কেমন রাজনীতি? এই রাজনীতি দিয়ে কি গণভোটের অধিকার আদায় করতে পারবে? ভিতরে ভিতরে ওনারা ঠিকই আপন আপন মিঠা মিঠা কথাবার্তা, বন্ধু বন্ধু একটা ভাব, কিন্তু বাইরে আসলে বিদ্রোহী বিদ্রোহী ভাব। ব্যাপারটা একটু বুঝায় বলি। জামাত ইসলাম যদি এখন বিরোধিতা করে, ধরেন ডাক দিল, হরতালের ডাক দিল, ধৈরা নেন, এই হরতাল কেমন হবে বুঝতে পারেন? ওই হরতালটা ভয়াবহ হরতাল হবে। কেন ভয়াবহ হবে? এর ভিতরে ঢুইকা যাবে আওয়ামী লীগ। হ্যাঁ, জামাত ইসলাম ধরে নেন হরতাল ডাকলো বা অবরোধ ডাকলো, কেন? আমাদের গণভোটের জন্য। ওই হরতালের মধ্যে, ওই অবরোধের মধ্যে গুপ্তভাবে ঢুইকা যাবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ঢুইকা যায় কি করবে ভাই জানেন? এখানে আগুন দিবে, ওইখানে আগুন দিবে, বাসে আগুন দিবে, অফিসে আগুন দিবে, এরে মারবে, ওরে মারবে, এমন একটা ভয়াবহ ঘটনা ঘটাবে যার সমস্ত দায়িত্ব জামাতের ঘাড়ে পড়বে। সরকার তো ভাই মামলা যাইতে বাধ্য হবে। আইনের ব্যাপার, আপনি মার্ডার করবেন, খুন করবেন, আগুন দিবেন, পোড়াবেন, আপনার আইনের আওতায় আনবে না? নিশ্চয়ই আইনের আওতায় আনবে। তখন কাদেরকে আনবে? এই জামাত ইসলামকে আনবে। যারা এগুলো করবে তারা তো পালায়া যাবে, তাদেরকে কেউ চিনবে না। সবাই মনে করবে জামাতের মিটিং থেকে, মিছিল থেকে এই কাণ্ডটা হয়েছে। এই অপকর্ম দায়িত্ব টোটালটা জামাতের ঘাড়ে পড়বে। জামাত ইসলাম যতই বলুক আমরা এই অপকর্ম করি নাই, কেউ বিশ্বাস করবে না। যার জন্য করতে পারতেছে না, এই সুযোগ তো দিতে পারে না। ভাবতে হয় ভাই, অনেক কিছু ভাবতে হয়। হুজুগে কোনো কাজ করে লাভ আছে? শত্রুকে সুযোগ করে দেওয়ার কোনো কারণ থাকতে পারে? নিশ্চয়ই না। ওইখান থেকে জানেন টাকা পয়সা ছেড়ে দিবে, যে এই যে হরতাল দিতেছে, এই হরতালের মধ্যে ঢুইকা তোরা এই অপকর্মগুলো করবি, আর এই দায়িত্ব সব জামাতের এই 11 দলের ঘাড়ে পড়বে, যার জন্য কোনো অ্যাকশনে যাইতে পারতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও বোঝার চেষ্টা করেন, ওনারা যদি আমাদের এই গণভোটের অধিকারটা আদায় করে না দিতে পারে, ওনাদের কিন্তু রাজনীতি থাকে না, যার ফলে ওনারা মরণ কামড় দিবে এই গণভোটের জন্য। এটা মাথায় রাখেন। আর এটা যদি ঘটা যায়, তখন অনেক কিছু ঘটা যাইতে পারে, যা সামাল দেওয়া কঠিন হয়ে যাইতে পারে। যাই হোক, বেশি অশুভ কথা বলবো না। স্বপ্ন দেখতে চাই, এখনো বিশ্বাস করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাইনা নিবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো পুরাই ঘুরে গেছে ভাই। আমরা ওনাকে ইন্ডিয়ান কি জানি বলতাম, ইন্ডিয়ান পক্ষে, ইন্ডিয়ার পক্ষে, এখন আর বলা যাবে না। নাটক ভাইবেন না, এটা নাটক না ভাই, ঘুরে গেছে, ঘুরে দাঁড়াইছে। যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই। এটাই নতুন বাংলাদেশ, এইভাবেই আগাইতে হবে। গণভোটের অধিকারটা পাওয়া গেলে ভাই অটোমেটিক সব সংস্কার হয়ে যাবে। ওই যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, অনেক কিছু শুনছি না, এগুলা বাস্তবায়ন হবে। ওই যে আমরা শুনছি দলের প্রধান দেশের প্রধান হইতে পারবে না, যে প্রধানমন্ত্রী হবে সে তার দলে থাকতে পারবে না, দলের চেয়ারম্যান থাকতে পারবে না। তার মানে ওইটা কাট অফ হয়ে যাবে। এইভাবে নতুন বাংলাদেশ হবে তো ভাই। জুলাইয়ের মূল ব্যর্থতাটা কি? আপনারা শর্ট করে মনে আসবে শাওনের স্ট্যাটাস, মাহি স্ট্যাটাস, পিয়াজ আন্নাতুলের লাফালাফি, আর যুবলীগের নেত্রী ওই থুকু, বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্য। হাসিনার পুলিশের কাছে স্নাইপার ছিল না, কিন্তু কথাইতেছে যুবলীগ নেত্রী নীলুফার থুকু, বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্যটাই তো ভুল। পুলিশের কাছে স্নাইপার তো ছিল এবং আছে, কয়েক দফায় তারা স্নাইপার কিনছে। জুলাই অভ্যুত্থানের সময় স্নাইপাররা কারা ছিল? বাংলাদেশ পুলিশের সোয়াট এবং সিআরটি নামে দুইটা স্পেশালাইজ ব্রাঞ্চ আছে। এই দুই ব্রাঞ্চে স্নাইপার ট্রেনিং পায়, মানে পুলিশের দুইটা ব্রাঞ্চে ডেডিকেটেড স্নাইপার থাকে। আবার ওইদিকে র্যাবের বিশেষ স্নাইপার টিম আছে দেখেন। আরেকদিকে বিজেপির স্নাইপার টিম আছে, তাদের ইনভেন্টরিতে 1500-র বেশি টাইপ 85 থান্ডারবোল্ট এক্সট্রিম টাইপের স্নাইপার রাইফেল আছে। আর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কথা বাদই দিলাম, এদের প্রত্যেকেরই হাইলি ট্রেন ডেডিকেটেড স্নাইপার টিম আছে। প্রায় 10 থেকে 15 রকমের আমেরিকান, ব্রিটিশ, টার্কিশ ব্র্যান্ডের হাজার হাজার স্নাইপার বন্দুক আছে।
জুলাই অভ্যুত্থানের সময় মাঠে তো শুধু পুলিশ না, বিজেপি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এমনকি বিমান বাহিনী পর্যন্ত সারা দেশে ডিপ্লয় করা হয়েছিল। এছাড়া 2021 থেকে 23 পর্যন্ত সরকারি হিসাব মতেই পুলিশের জন্য প্রথাগত নিয়ম ভেঙা 1000 কোটি টাকার মিলিটারি গ্রেড সেমি অটোমেটিক রাইফেল কেনা হয়েছে। এত কিছুর পরেও কিছু জাউরা জুলাই আন্দোলনের সময় স্নাইপার নিয়ে নানা গুজব আর কনস্পিরেসি থিওরি হাজির করে আর বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্নাইপার ছিল না। আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছে নীলুফার রে। এক কাজ করতে গুখা তাজা গুনা 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা, মাছি সহ খা, কটকট করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহিয়া মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকা হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে সিলদানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্ট আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদাকামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখি আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলা ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না। এটা একটা কৌশল, হঠাৎ করে হয় নাই। এটা একটা বহুত পুরানা কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাংলা এলিট মিডিয়া, ফুন্দের আলো, দিল্লি স্টার, ছায়ানা, টুডিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার দেখেছেন না আপনারা? প্রত্যেক বছর হয়, তাই না? এখন আমার একটা কথা বলেন তো, ওইখানে পুরস্কারটা আসলে কি, কে পাইলো, কোন বিভাগে কে জিতলো, এটা কেউ মনে রাখে? মনে করেন তো, শেষ কবে কাউরে বলতে শুনছেন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পাইছি, তারে পরিচয় করে দেওয়া হইতেছে, উনি কলে মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে। শুনেছেন? শোনেন নাই? আপনাদের কি মনে আছে? নাই তো, কেউই মনে রাখে না কে পাইলো। তাহলে মানুষ মনে রাখে কি? মনে রাখে ওই স্টেজে কি হইলো, কোন নায়িকা নাচলো, কে কি পোশাক পরে আসলো, কার সাজ কেমন ছিল, এটাই আসল প্রোডাক্ট। পুরস্কারটা নিছক একটা মোড়ক, ভিতরের আসল পণ্যটা হইলো সুন্দরী নারীর দৃশ্য। কারণ দুনিয়ায় সুন্দরী নারী একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটা মনে রাখেন, এটা ইন্ডিয়া জানে, আওয়ামী লীগ জানে, বাঙ্গু বামেরা খুব ভালো করে জানে। এটা কথা কইয়া রাখে, এইগুলোরে সুন্দর বানানো হয়, সুন্দর না করলে ওরা। যাই হোক, ওইদিকে আর না যাই। এই জন্যই খেয়াল করে দেখেন, আর্ট, কালচার, সিনেমা, নাচ, নাটক, গান, অভিনয়, মডেলিং, এই গোটা সাংস্কৃতিক পরিসরটা সিংহভাগ কাদের দখলে হিসাব করে দেখেন। এরাই ইন্ডিয়ান আধিপত্যের অংশ। জামাতের কথা বাদই দেন, ওদের তো এখানে ঢোকার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কেউ আছে এই জায়গায়? নাই। পুরা সাংস্কৃতিক পরিসরটা একটা নির্দিষ্ট বলয়ের হাতে, আর সেই বলয়টা কোন দিকে হেলানো সেটা আপনি নিজের চোখে দেখতে পান। এই সুন্দরী নারীরা যে কাজটা করে সেটা হলো সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ তুলে আনে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জন্য, আওয়ামী লীগের জন্য, বামেদের জন্য। কম বিনিয়োগ, চড়া মুনাফা। এইবার আসেন এই পুরা খেলাটা দেখি, কেমনে পরিচিত নারী মুখ দিয়ে রাজনৈতিক বার্তা ছড়াই দেওয়া হয় সবচেয়ে কম খরচায়, সবচেয়ে কার্যকরভাবে। হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে, মার্কেটিংয়ে পড়ানো হয়। বাংলায় বলতে পারেন জ্যোতির বলয় প্রভাব। সহজ কথা, একটা সুন্দর মুখ দেখলে আমাদের মন আপনা আপনি ধরে নেয় যে মানুষটা ভালো, বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য। আমরা গইলা যাই কোনো প্রমাণ ছাড়াই, তার কোনো যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়াই আমরা গইলা যাই। 1979 সালে গবেষক শেলিস চেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা কিন্তু ফলাফলও আলাদা। এখন এটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? এখানে দুইজন গবেষক, কার্ল পামার আর রল্ফ পিটারসন, সরাসরি এটা একটা গবেষণা করেছিলেন। এটার নাম ছিল রাজনৈতিক বিশেষজ্ঞতায় উপলব্ধিতে সৌন্দর্যের প্রিমিয়াম। মানে রাজনীতি বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সুন্দর মুখের কোনো আলাদা ভূমিকা আছে কিনা। ওরা ম্যাপে দেখাইছেন যাদের রাজনীতি জ্ঞান কম কিন্তু চেহারা সুন্দর, তারা অন্য মানুষের ভোট আর মতামত বেশি প্রভাবিত করতে পারে। বুঝেন ব্যাপারটা? জ্ঞান না, চেহারাই মানুষকে বাধ্য করে একজনকে রাজনীতি বোঝেন এমন কেউ হিসেবে মাইনে নিতে। এখানে যা বিনিময় হয় সেটা তথ্য না, যুক্তি না, দলিল না। সুন্দর মুখটা কথাটা প্রমাণের আগেই বিশ্বাসযোগ্য করে তোলে। মানুষ যুক্তি বিচার করার সুযোগই পায় না, মুখ দেখে তার আগে মন ঠিক করে ফেলে। বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনের নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সবকিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। ফিল্ম নিয়ে করা গবেষক লরা মার্ভি এই দৃষ্টিটাকে নাম দিছিলেন নারীকে দর্শকের চোখে ভোগের বস্তু বানায় ফেলা। বিজ্ঞাপনে আকর্ষণটা দিয়ে পণ্য গেলায়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ দুইটা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। দুই, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির বলয় প্রভাব, তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে। যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং, এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের আনাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেশতের হুর। তো এর মধ্যে নীলুফার কেন, রাজনৈতিক নেত্রী কেন? আসেন এটা বুঝে দেখি। খেয়াল করে দেখেন, মাঠে নামা মুখগুলার বেশিরভাগই নায়িকা, মডেল, কিন্তু সবাই না। ভিড়ের মধ্যে
একজন নায়িকা না, একজন রাজনৈতিক নেত্রী নীলুফার। এটাই আসল খেলা। নীলুফারও ওই একই ইন্ডিয়ান কারখানার মাল। দেখেছেন না কি আরামে হাসিনার আমলে টকশো কইরা পার হয়ে গেল, কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, কোনো মামলা নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রোগ্রামেও সে থাকতো না। এটা একটা প্রশ্ন, এটা আগে বললাম, সুন্দর মুখ দেখে মানুষ গইলা যায়, তাহলে নায়িকা দিয়ে তো কাজ শেষ, নেত্রী লাগে কেন? পেঁয়াজটা ধরে, সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন বলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বোঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে, নায়িকা দরজা খোলে, নেত্রীর ভিতরে চেয়ার পাইতা বসে, নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে একটা সাংবাদিক শিক্ষক জুড়ে দিলে জমে যাইতো। করতে পারিনি, টাইম পাইনি। প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেয় রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়, রং আর সিল একই সাথে। জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত আপনাকে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে। এটা আমি আপনার একজন শত্রু হই আর বন্ধু হই, আমি এটা জেনেছি, আমি আপনাকে জানালাম। আপনি ব্যাপারটাকে কীভাবে নেবেন? আপনি হয়তো ভাববেন এ একটা ব্লাফ মেরেছে, কারণ সে আমার শত্রু। কিন্তু ঘটনা তো এমনও হতে পারে যে সে কোথাও থেকে এই খবরটা পেয়েছে, এবং উনি কিন্তু তাহলে আপনাকে বলেছে যদি আপনি এর ডিটেলস জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করুন, আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাকে সব কিছু ডিটেলস বলে দেবো। আপনার ঘরের ভিতরেই শত্রু আছে, যারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম টাকা পয়সা খেয়ে আপনার পেছনে লেগে আছে। তাদের নাম, তাদের ডিটেলস সব কিছু বলে দিতে পারবো। আপনি পাত্তা দিলেন না, আপনি ভাবলেন আরে মানে তুই তো আমার শত্রু, তুই আমাকে কি অ্যাডভাইস দিচ্ছিস? এমনটি ভাবা কি ঠিক? না, এমনটি ভাবা ঠিক নয়। আমার শত্রু হোক আর আমার বন্ধুই হোক, সে যখন বলেছে এমন একটা কথা, তখন এটা নিয়ে ভাববার বিষয়। কিন্তু কিছু কিছু মানুষ যারা আপনার আশেপাশে আছে, তারা আপনাকে বোঝাচ্ছে দূর দূর, ওই প্যাটার কথা বিশ্বাস করেন না, ওই প্যাটা তো এমনি আপনারা দেখতে পারেন না, আপনি একটা আলাদা প্যারা দিল, আলাদা একটা টেনশন রাখলো। আসলে কিন্তু তা নয়। আমি এতগুলো কথা কেন বললাম? আপনাদের একটা ভিডিও দেখাই, তাহলে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। অনেকেই 2018 সালের নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে, তারা আপনার দলের লোক। এবং আপনি যদি জানতে চান আমার সাথে কথা বলেন, আমি বলে দেবো কে কত কোটি টাকা নিয়েছে, কোন ভাষা থেকে নিয়েছে। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই কথাগুলো কর্নেল ডক্টর অলি আহমদ একটা জনসভায় বলেছেন তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে, যে দেখুন আপনার অনেক শত্রু হয়ে গেছে, আপনি ঢাকার বাইরে গেলে কখনো রাত্রিযাপন করবেন না, আপনাকে মেরে ফেলার জন্য একটা মহল লেগে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনারা শুনলেন। এখন এটাকে নিয়ে যারা তারেক রহমানেরই শত্রু আমি বলবো, তারা অ্যানালাইসিস করছে এমন করে, হ্যাঁ এটা অলি আহমদ বলছে, অলি আহমদ তো এখন জামাতের কাছে চলে গেছে। কিছু অথর্ব মূর্খ সাংবাদিক, নামধারী কিছু কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটাকে এমন করে বোঝাচ্ছে যে অলি আহমদ যদি আজকে আমাদের দলে থাকতো, মানে বিএনপিতে থাকতো, তাহলে অলি আহমদের কথাগুলো শুনতাম। অলি আহমদ তো শত্রুপক্ষে চলে গেছে, জামাতের সাথে চলে গেছে, জামাত ছি ছি, এমন কথা বলছে কিছু মূর্খ অথর্ব খ্যাত সাংবাদিক। এখন তারেক রহমান সাহেব এটাকে কীভাবে নেবেন সেটাই বড় প্রশ্ন। দেখুন উনি একটা কথা বলেছেন, জনাব তারেক রহমান, আপনি 11 দলকে আপনার শত্রু ভাববেন না। এই কথাটার পিছনে কিন্তু অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কারণ আছে। দেখুন একই দিনে জামাতের আমির মহোদয় একই জনসভায় বলেছেন যে নির্বাচনের সময় আমাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে, এবং আজকে বিএনপিকে সেই ইন্টেরিয়াম গভর্নমেন্ট ষড়যন্ত্র করেই ক্ষমতায় এনেছে। তখন স্বভাবতই প্রশ্ন আসে যে আমাদের আমির সাহেব কেন এতদিন এই কথাগুলো বলেননি, বা এই যে ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দিয়ে, জামাতকে হারিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে, এটা এতদিন কেন উনি কোনো জনসমক্ষে বা পার্লামেন্টে বা কোথাও বলেননি? উনি বলেননি, উনি যুক্তি দেখিয়ে বলেছেন। দেখুন তখন যদি আমরা এইটা নিয়ে কোনো ধরনের আন্দোলন করতাম, রাস্তায় নামতাম, তাহলে তৃতীয় শক্তির দেশে এসে এমন একটা প্রভাব করতো যে দেশটা একদম শেষ হয়ে যেত। সেই দেশকে বাঁচানোর জন্যই আমরা ওই পথে যাইনি, আমরা মেনে নিয়েছি। আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই, এই সরকারের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা শুধু চাই জুলাই সনদ পাস করুন, গণভোটকে রায় দিন, এবং যেভাবে লেখা আছে জুলাই সনদের শর্তগুলো সেগুলোকে মেনে চলুন। দুইটা প্রসঙ্গ কিন্তু আলাদা বন্ধুরা। একটি হলো জামাতের আমির চায় তারেক রহমানের সাথে বন্ধু ভাবাপন্ন রেখে জুলাই সনদকে পাস করতে এবং গণভোটের রায়কে স্বীকৃতি দিতে। তারা এই সরকারের সাথে আসলে কোনো শত্রুতা করছে না, সেটা আমরা কিন্তু যদি আমরা সংসদের দিকে তাকাই, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যখন হয়, তখন সেগুলো যখন দেখি, তখন এটা কিন্তু আমরা অনেকে একটা হিসাব করে ফেলেছি যে জামাতের সাথে বিএনপি একটা সমঝোতা হয়েছে। তাহলে এই সমঝোতার পরে অলি আহমদ সাহেব এই কথাটা কেন বললেন? অলি আহমদ সাহেব কেন এই কথাটা বললেন যে তারেক রহমানের অনেক শত্রু আছে, এবং উনি জানেন, এবং উনি প্রয়োজনে তারেক রহমানকে বলেছেন আপনি আমার সাথে কথা বলুন, আপনার শত্রু আপনার ঘরের ভিতরে আছে।
কথাটা কিন্তু হয়তো বা মিথ্যা নয়। তাহলে অলি আহমদ সাহেবের মতো একটা মানুষ এমন কথা বলতে পারতো না। অলি আহমদ কিন্তু বাংলাদেশের একটা ফিগার, আপনারা জানেন। ডক্টর কর্নেল অলি আহমদ মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমানের সাথে ছিলেন এবং উনি ওই ভাষণে এটাও বলেছিলেন, আমি জিয়াউর রহমান সাহেবকে সাবধান করেছিলাম যে আপনি কোথাও রাত্রি যাপন করবেন না। জিয়াউর রহমান সাহেব শুনেনি। কাজে এই কথাটাকে আপনি যে কোনোভাবে ফেলে দিতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনার একটু বিবেচনা করা দরকার। আপনি এই সমস্ত অথর্ব মূর্খ খ্যাত সাংবাদিকদের কথা শুনবেন না, কথা বলুন না। আপনি জানুন কারা আপনার ভিতরে থেকে আপনার দলে আছে, অথচ আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছে কোটি কোটি টাকা। উনি তো বলে দিয়েছেন স্থান কাল পাত্র সহ অ্যামাউন্টটাও আপনাকে বলে দেবেন। আপনি কেন সেটা ছাড়বেন? আপনি কাউকে এত বিশ্বাস করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি অত্যন্ত ভালো কাজ করছেন। বাংলাদেশের মানুষ আপনার এই সমস্ত ছোট ছোট কাজগুলো নিয়ে বেশ খুশি। আমরা কিন্তু এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো দেখে খুশি হচ্ছি ঠিকই, কিন্তু রাষ্ট্রের উন্নতির জন্য আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কি প্রতিফলন আপনার মন্ত্রী পরিষদ বা আপনার ঘরে যারা আছেন তারা কি সেটা মানছেন, বা তারা কি সেটা করছেন, বা তারা কি সেটা করতে চাচ্ছেন? না, এমন বহু প্রমাণ আছে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তারা মানছে না। তারা যে যার মতো তাদের মতো করে রাষ্ট্রকে চালাবার জন্য এক ধরনের নতুন পথ খুঁজে নিচ্ছে। কিছু কিছু খবর আপনার কাছে আসছে, কিছু কিছু খবর আপনার কাছে আসছে না। ডক্টর অলি আহমদ সাহেব তো পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনার ঘরে কিছু মানুষ আছে, কিছু এমপি মন্ত্রী মিনিস্টার আছে যারা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাদের সাথে একাত্তা হয়েছিল। তারা কারা? তাদেরকে খুঁজে বের করুন। আপনি নিজেও জানেন যে আপনার কথা সর্বাঙ্গে সর্বক্ষেত্রে সর্বভাবে পালিত হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টারা এমন এমন কথা বলছে যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কোনো শত্রুপক্ষ যদি আপনাকে কেউ বলে যে আপনি একটু সাবধানে থাকবেন, সেই কথাটা কিন্তু আমলে নেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী। আপনি এই সমস্ত, আবারও বলছি, খ্যাতমার্কা সাংবাদিকদের কথা শুনবেন না। অসুবিধা কি? অলি আহমদ আপনার ঘরের মানুষ। অলি আহমদ সাহেবের সাথে আপনাদের পারিবারিক সম্পর্ক আছে, আপনার মায়ের সাথে সম্পর্ক ছিল। আপনার আম্মা যখন অসুস্থ ছিল বা করোনার সময় যখন কোনো সংসদীয় কমিটির উচ্চ পর্যায়ের নেতারাও দেখা করতে পারতেন না, তখন আপনার আম্মা হুজুর অলি আহমদ সাহেবের সাথে দেখা করেছেন, তাকে বিভিন্নভাবে অ্যাডভাইস করেছেন। একটা সম্পর্ক ছিল, আপনার আব্বার সাথে তার একটা সম্পর্ক ছিল। সে নিশ্চয়ই আকাশ থেকে এনে এই কথাটা বলেনি যে আপনি সাবধানে থাকবেন। আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সম্পর্কে কোনো কথা বলবার আগে যে কোনো নাগরিক এসে, যে দলের নেতাই হোক আর যেই হোক, সে কিন্তু একটু হিসাব করে কথা বলে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।